আমি আস্তে করে উঠে পারুলের রুমের সামনে গেলাম। দেখি পারুল চিত হয়ে ঘুমিয়ে আছে। আমি রুমে ঢুকে দরজা লক করে দিলাম। পারুলের খাটে বসলাম, তার শরীর প্রাণ ভরে দেখতে লাগলাম। 18 বছর আগে আমি কত আনন্দ করেছি, কত কি করছি। হঠাৎ পারুল জেগে গেল, ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বলল, সাজ্জাদ তুমি এখানে কেন? আমার রুমে কি করো? আমি বললাম, কেন তোমার রুমে আমি আসতে পারি না? কেন আসবি? তুই এখন আমার মেয়ের জামাই, তাতে কি? আমি তো তোর সাবেক প্রেমিক ও তার চাচাত ভাই। তাড়াতাড়ি আমার রুম থেকে বাহির হও, না হলে আমি চিৎকার দিব। চিৎকার দিয়ে লাভ নেই। বন্যা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে, আর তোর স্বামী তো থাকাই গেছে। তুই আর আমি ছাড়া এখানে কেউ নাই। প্লিজ সাজ্জাদ, আমি তোমার শাশুড়ি হই, এখন এমন পাগলামি করিস না। আমার ভালোবাসার কলিজার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আমি নিয়ে এলাম নতুন একটি ঘটনা। বিশ্বাস করুন, আজকের গল্পটি এতটাই আকর্ষণীয় যে শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি চলে আসবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে ঘটনাটি শুরু করা যাক। আমার নাম সাজ্জাদ, মালয়েশিয়াতে থাকি। 8 বছর আগে বিদেশে চলে আসি। আসলে আমি বিদেশে আসতে চাইনি, কিন্তু জীবনে বড় একটা ধাক্কা খেয়ে অবশেষে চলে আসতে হলো। স্কুল জীবনে আমার চাচাত বোন পারুলের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি এবং শপথ করি যে আমরা অন্য কাউকে বিয়ে করব না। পারুলের সাথে আমার প্রায় 3 বছর প্রেমের সম্পর্ক। দীর্ঘ 3 বছর আমার আর পারুলের সম্পর্ক সুন্দরভাবে চলছিল। একদিন আমাদের পরিবারের সবাই আমাদের এই সম্পর্কের কথা জেনে যায়। আমার চাচার সাথে আমার বাবার সম্পর্ক ভালো ছিল না, এজন্য আমাদের দুই পরিবার আমাদের ভালোবাসা মেনে নেয়নি। আমি পারুলকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছি, কিন্তু পারুল পালাতে রাজি হয়নি। পারুলের বাবা তাকে তার নানার বাড়িতে নিয়ে জোর করে এক প্রাইমারি স্কুল শিক্ষকের সাথে বিয়ে দিয়ে দেয়। পারুল বিয়ে বসে যায়। বিয়ের 1 সপ্তাহ পর আমি জানতে পারি পারুলের বিয়ে হয়ে গেছে। আমি তো পাগল হয়ে গেলাম। আমি পারুলের নানার বাড়িতে গিয়ে হামলা করলাম। তারা আমাকে আটক করে পুলিশের হাতে দিয়ে দেয় এবং পুলিশকে অনেক টাকা দিয়ে আমার উপর নির্যাতন করতে বলে। পুলিশ আমাকে ডাকাতির মামলা এবং সন্ত্রাসের মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। প্রায় 2 বছর পর আমি জেল থেকে বের হই। জেল থেকে বের হওয়ার পর বাবা আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। জেলে থাকা অবস্থায় শুনতে পাই পারুলের সুন্দর একটা মেয়ে হয়েছে। নিজের উপরে নিজের খুব অভিমান হলো, যার জন্য আমি জেলে আসলাম। সে তার স্বামী সন্তান নিয়ে সুখে আছে। প্রবাসে আসার পর আর দেশে যাওয়ার ইচ্ছে হলো না, কারণ যে হৃদয় একবার ভেঙে গেছে সেই ভাঙা হৃদয় নিয়ে দেশে যেতে চাইনি। অবশেষে এক সময় শুনলাম বাবা খুব অসুস্থ, তাই সিদ্ধান্ত নিলাম তাকে দেখার জন্য দেশে যাব। অবশেষে 8 বছর পর দেশে গেলাম। দেশে যাওয়ার পর পারুলের সাথে আমার দেখা হলো। আমি কখনো তার সাথে কথা বলার চেষ্টা করিনি। আমি একটা সময় তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু এখন সবচেয়ে বেশি ঘৃণা করি। একদিন আমি লক্ষ্য করলাম বাড়িতে 11-12 বছরের একটা মেয়ে ছোট বাচ্চাদের সাথে খেলা করছে। আমি বাচ্চাদের জিজ্ঞেস করলাম, এই মেয়েটিকে? তারা বলেন, পারুল ফুফুর মেয়ে বর্ণা। বর্ণা আমাদের বাড়ি তথা তার নানুর বাসায় থেকে পড়ালেখা করে। আমি অবাক হয়ে গেলাম, এত ছোট একটা মেয়ের কি করে এগুলো বড় হলো মেয়েটার দিকে। যদিও আমি খারাপ দৃষ্টিতে তাকাতে পারিনি, কিন্তু তার জিনিসগুলো বারবার আমার চোখে ভাসতে লাগল। তবে মেয়েটির দেখতে অনেক সুন্দর ছিল, ঠিক পাগলের মতো। একদিন বর্ণা বাচ্চাদের সাথে খেলা করতে করতে দৌড়ে এসে আমার সাথে ধাক্কা খেল, আমার বুকের সাথে বাড়ি খেল। একচেলকে আমার দেহে বিদ্যুৎ চমকে উঠল। বর্ণা লজ্জায় দৌড়ে চলে গেল। আমার মনের শয়তান উকি দিল। মনে মনে বললাম, তোর মা আমার সাথে বেইমানি করেছে, সেই বেইমানির ফল তোর মাধ্যমে শোধ করতে হবে। আমাদের 2টি ঘর ছিল, একটি ঘর রাস্তার পাশে। সেই ঘরে আমি একাই থাকতাম। বন্যার নানা ঘরবাড়ির একদম শেষ মাথায়। দেখলাম বর্ণা আমার ঘরের পাশ দিয়ে কোথাও যাচ্ছে। আমি বললাম, বলো না, কই যাও? বন্যা বলল, মামা স্কুলে যাই। আমি বললাম, কোন ক্লাসে পড়? বন্যা বলল, এবার ক্লাস 7-এ। আমি বললাম, ঠিক আছে, এখন যা, পরে এক সময় আসিস, তোর সাথে গল্প করব। বন্যা বলল, ঠিক আছে মামা, তাহলে যায়। এটা বলে সে চলে গেল। আমি এক দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর দেখলাম বর্ণা চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে, স্কুলে যাস নাই? বন্যা বলল, না মামা, ভাল লাগছে না। ভাবলাম তোমার সাথে গল্প করব, তাই চলে আসলাম। আমি বললাম, ভালোই করেছিস, আর ভিতরে আয়। চারদিকে লক্ষ্য করলাম, কেউ নেই।
বন্যা ঘরের ভিতরে চলে আসো। আমিও দরজা লাগিয়ে দিলাম। আমার রুমে চিপস আর চানাচুর ছিল। আমি 2 প্লেটের চিপস চানাচুর নিয়ে টেবিলের উপরে রাখলাম। তারপর বন্যা একটা চেয়ারে বসে, আমি অপর পাশের চেয়ারে বসে খেতে লাগলাম আর গল্প করতে লাগলাম। এর ফাঁকে আমি আমার পাবনা পায়ে লাগলাম। বন্যা পা সরিয়ে নিল, আবার গল্প করতে করতে আমি বন্যার পায়ে ঘষা দিলাম। এইভাবে কয়েকবার করার পর বন্যাও করে উঠল এবং কিছুক্ষণ পর বন্যাও আমার পায়ে কয়েকবার ঘষা দিল। গল্পের ফাঁকে একজন অন্যজনকে চিপস চানাচুর খাইয়ে দিচ্ছি। আমি মনে মনে চিন্তা করলাম, কাজ হয়ে গেছে, এবার কাজ করতে বাধা নেই। আমি খুব করে বর্ণা হাত ধরে একটা দৌড় দিলাম। বর্ণা লজ্জায় লাল হয়ে বলল, মামা কি করছো? আমি বললাম, আদর দিলাম। কেন মামা কি ভাগ্নিকে আদর দিতে পারে না? বন্যা বলল, অবশ্যই পারে, কিন্তু এভাবে। আমি বললাম, কোনো কিন্তু না, মামা চাইলে ভাগ্নিকে আদর দিতে পারে। এই কথা বলে বোনকে আদর দিলাম। এরপর বন্যার পিছন থেকে জড়িয়ে ধরলাম। বর্ণা বললাম, আমার ছাড়ো, কি করছো? আমার লজ্জা লাগে। আমি বললাম, মামার কাছে কিসের লজ্জা আছে? তোর লজ্জা দৌড়াও। এই কথা বলে পিছন থেকে বন্যাকে ধরলাম। বন্যা আস্তে আস্তে বলল, মামা প্লিজ এমন করো না, ছেড়ে দাও, কেউ দেখবে। কিন্তু নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না, উল্টো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি বুঝলাম মেয়েরা যে কোনোভাবেই সুযোগ ছাড়া যাবে না। তারপর যা হলো শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে বন্ধুরা। বন্যার কথা শুনে আমি ভাবছি, তোর মা ও একই শপথ করেছিল, আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। আজ তো একই সম্পদ করলি। সেদিন বিকেল 4টা পর্যন্ত বন্যার সাথে টেবিলের উপর কাঠের উপর অনেক হলো। আর বাড়ির সবাই জানে বন্যা স্কুলে আছে। এভাবে বন্যার সাথে আমার প্রতিদিন কোনো কোনো সময় ভাবে চলতে লাগল। আমি বন্যাকে 3 মাস পর দূরে এক ফার্মেসিতে ওষুধ দিলাম। আমিও আর বিদেশে যাইনি। বাজারে একটা কাপড় কসমেটিকের দোকান দিয়ে ব্যবসা শুরু করছি। এইভাবে প্রায় 3 বছর আমি বন্যাকে নিয়ে আনন্দে আছি। বন্যার ম্যাট্রিক পরীক্ষার আগ থেকে ওর বিবাহের আলাপ চলছিল। ওর বাবা বলেছে, পরীক্ষা শেষে তার বন্ধুর ছেলের সাথে বন্যাকে বিয়ে দেবে। বন্যা আমাকে চাপ দিলে তাকে চুরি করে বিয়ে করার জন্য। অবশেষে আমি চুরি করে বন্যাকে কোর্টে নিয়ে বিয়ে করলাম। বিয়ের পর আমি বন্যাকে সোরপত করেছি। আমি বলার আগ পর্যন্ত যে দুনিয়ার কাউকে আমাদের বিয়ের কথা জানে। বিয়ের পর বন্যা ওষুধ খাওয়া বন্ধ করে দিল। ম্যাট্রিক পরীক্ষার মাঝেই জানতে পারি বন্যা গর্ভবতী। পরীক্ষার পর যখন বন্যার বাবা ছেলে পক্ষকে তাদের বাসায় দাওয়াত দিল এনগেজমেন্ট করার জন্য, অতঃপর বন্যা তার মাকে বলল সে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবে না, কারণ সে 3 মাসের গর্ভবতী। সে একজনকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু আমার নাম বলে নাই। বন্যার মা তার বাবাকে এই কথা বলে দিল বা বর্ণের উপর চাপ সৃষ্টি করল। আমার নাম জানার জন্য আমি কি করি? বর্ণা বলল ওর পরিচয় পরে দিব, তবে ও ব্যবসায়ী, ওর কাপড় কসমেটিকের দোকান আছে। তোমরা কয়েক মাস অপেক্ষা করো। ওর ফ্যামিলিও আমাদের বিয়ের কথা জানে না। ও ফ্যামিলিকে রাজি করার পর আমি তোমাদের বলবো। বন্যা যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন আমি বন্যাকে আমার পরিচয় দিতে বলি। বন্যা তার বাবা মাকে আমার পরিচয় দেয়। পারুলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তার মেয়ে তার নিজের পুরনো প্রেমিককে বিয়ে করেছে। পারুল আমার বাড়ি এসে আমাকে গালাগালি করল আর বলল, তুই এটা কি করলি? কেন করলি? কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলি? আমি বললাম, কেন করলাম? তোর মনে নেই আমার সাথে তুই আর তোর বাবা কি করেছিস? আমি তোকে জীবন দিয়ে ভালোবেসেছিলাম, আর তুই আমাকে ছেড়ে স্কুলমাস্টারকে বিয়ে করেছিস। আমাকে তোর বাপ মিথ্যা মামলা দিয়ে 2 বছর জেলে কাটিয়েছে। আমি চাইলে তোর মেয়েকে নষ্ট করে ছুঁড়ে ফেলে দিতে পারতাম, কারণ তোর মেয়ে নিজ থেকে আমার সাথে এসব করছে। 3 বছর তোর মেয়ের সাথে আমার এমন হয়েছে, কিন্তু আমি তা করি নাই। 6 মাস আগে আমি ওকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিয়েছি। তুই আমার বড় হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে আজ তোর মেয়ে আমার বড়। পারুল বলল, আমি এই বিয়ে মানি না, তোরে আমি আবার জেলে পাঠাতে প্রস্তুত থাক। বন্যার বাবা একজন স্কুল শিক্ষক, তাছাড়া জেলা শিক্ষক সমিতির সভাপতি। তাই তিনি চেয়েছেন যে কোনোভাবে এর সমাধান করা যায়, যাতে তার মান সম্মান দিক থেকে। বন্যার বাবা বর্বর আলেমদের কাছে গিয়ে ফতোয়া জানলেন বন্যা আর আমার বিয়ে কি বৈধ কিনা, যেহেতু সে ভাগ্নি। সব আলেম বললেন, উনি যেহেতু আমার আপন ভাগ্নি না, চাচাতো ভাগ্নে, সেহেতু এই বিয়ে জায়েজ। তাছাড়া বন্যা 6 মাসের গর্ভবতী হওয়ায় পারুল ও স্বামী আমাদের বিয়ে মেনে নিতে বাধ্য হয়।
যদিও বন্যার নানান তথা আমার চাচা চাচি এই বিয়ে মেনে নেয়নি। যেখানে তারা তাদের মেয়ে পারুলকে আমার সাথে বিয়ে দেয় নাই, সেখানে পারুলের মেয়েকে বিয়ে, এটা তো কখনোই মেনে নেওয়ার কথা না। যদিও তাদের মেনে নেওয়া না নেওয়ার বিষয়ে পড়ে বন্যার বাবার উপরে কারোর কথা বলার সুযোগ ছিল না। এখন আমি প্রতিদিন বন্যাদের বাড়ি যাওয়া আশা করি। বড় না 6 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ডাক্তার আমাকে আনন্দ করতে নিষেধ করেছে। আমি প্রতিদিন বর্ণের সাথে শুই, কিন্তু আনন্দ করতে পারি না। এ এক মহা যন্ত্রণা। কচি ভাগ্নির একসাথে শুয়ে আছে, অথচ আনন্দ করতে পারছি না। বন্যার অনেক পেট ব্যথা করত, রাতে ঘুমাতে পারত না। তাই ডাক্তার পেট ব্যথার ওষুধের সাথে বন্যাকে ঘুমের ওষুধও দিয়েছে। বন্যা প্রতি রাতে একটা করে ঘুমের ওষুধ খেত। তাই ঠিক করলাম, উনি যখন ঘুমে থাকে তার মা পারুলকে একটু চেষ্টা করে দেখি। শাশুড়ি হলে কি হবে, পারো তো আমার সাবেক প্রেমিকা। কিন্তু বন্যার বাবা সবসময় রাতে বাসায় থাকার কোনো সুযোগ পাচ্ছিলাম না। একদিন বন্যার বাবা বলল তিনি আজ সন্ধ্যা লাস্ট বাসে শিক্ষক সমিতির এক সমাবেশে 3 দিনের জন্য ঢাকা যাবেন। এই কথা শুনে আমি মনে মনে নাচ শুরু করলাম। যাক, অনেকদিন পর পারুলকে কাছে পাব। শ্বশুরমশাই রাত 9টা বাসা থেকে বাহির হয়ে গেল। 10টার মধ্যে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শ্বশুরমশাইকে ফোন দিলাম। তিনি কতদূর গেছে, তিনি বললেন তিনি এখন বাসায় 15 মিনিট আগে বাস উঠেছে। আসলে আমি কনফার্ম হলাম, শ্বশুরমশাই সত্যি গেল নাকি বাস মিস করে ঘরে ফিরে আসেন। কারণ আজ রাতে আমার যা করার পরও বন্যা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। আমি আস্তে করে উঠে পারুলের রুমের সামনে গেলাম, দেখি পারুল চিত হয়ে ঘুমিয়ে আছে। আমি রুমে ঢুকে দরজা লক করে দিলাম। পারুলের খাটে বসলাম, তার শরীর প্রাণ ভরে দেখতে লাগলাম। 18 বছর আগে আমি কত আনন্দ করেছি, কত কি করেছি। হঠাৎ পারুল জেগে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বসে বলল, সাজ্জাদ তুমি এখানে কেন? আমার রুমে কি করো? আমি বললাম, কেন তোমার রুমে আমি আসতে পারি না? কেন আসবি? তুই এখন আমার মেয়ের জামাই, তাতে কি? আমি তো তোর সাবেক প্রেমিক ও তার চাচাতো ভাই। তাড়াতাড়ি আমার রুম থেকে বাহির হও, না হলে আমি চিৎকার দিব। চিৎকার দিয়ে লাভ নেই। বন্যা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে, আর তোর স্বামী তো থাকাই যাচ্ছে। তুই আর আমি ছাড়া এখানে কেউ নাই। প্লিজ সাজ্জাদ, আমি তোমার শাশুড়ি হই, এমন পাগলামি করো না। বাবার জোরাজুরির কারণে সেই দিন বাধ্য হয়ে আমি মাস্টারকে বিয়ে করছি। বাবা বলেছে মাস্টারকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। বাবাকে বাঁচাতে তোকে ভুলে আমি মাস্টারকে বিয়ে করেছি। বাবা যে তোকে জেলে দিয়েছে আমি জানতাম না। পরে যখন শুনেছি কিছু করার ছিল না, মাস্টারের সম্মানের দিকে তাকিয়ে আমি সব সহ্য করে গেলাম। মাস্টার তো কোনো অপরাধ করে নাই। পারুল, তোকে আমি আজ থেকে মাফ করে দিলাম, কারণ তুই আজ আবার আপন হয়ে আমার কাছে আসেনি। আমি আমার ভালোবাসা আবার ফিরে পেলাম। তোর প্রতিজ্ঞা রক্ষা করতে আমি বিয়ে করি নাই। কিন্তু যখন তোর মেয়ে আমার জীবনে আসে তখন চিন্তা করলাম তুই আর তোর মেয়ে তো একই। তাই আমি বন্যার মাঝে তোকে খুঁজে নিয়ে ওকে বিয়ে করলাম। অথচ আজ আমি তোকে আপনি করে ফিরে পেলাম। আজ থেকে তুই আমার। এভাবে অনেক দিন কেটে গেল। আমি চিন্তা করলাম কোনো একটা উপায় বাহির করা দরকার। মাথায় আসলো একটা বুদ্ধি। আমি বন্যাকে বললাম, রাতে কেমন যেন করো তুমি? মনে হয় অনেক অসুবিধা হয়। তোমার এই সময় একজন মহিলা তোমার সাথে ঘুমানো উচিত। তুমি তো ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকো। কোনো মহিলা থাকলে বুঝতো। বন্যা বলল, মহিলা পাপ কোথায়? আমি বললাম, কেন তোমার মা আছে না? তাকে বলো তোমার সাথে ঘুমাতে। বর্ণা সরল মনে বলল, তাহলে তুমি ঘুমাবে কোথায়? আমি বললাম, আরে বাবা, ঘরে কি রুম কম আছে নাকি? আমি এক রুমে শুয়ে হবে। আগে তোমার আর আমার বাচ্চার সেফটি দরকার। বন্যা তো অনেক খুশি, তার জন্য কত চিন্তা করি। অবশেষে বর্ণা পারুলকে বলল। পারুল ও বন্যার বাবা রাজি হয়ে গেল আমার প্ল্যান সফল। সেদিন থেকে পারুল রাতের বেলায় বর্ণের সাথে ঘুমায়। আমি পাশের রুমে, আর মাস্টার মশাই একটু দূরে তার রুমে ঘুমায় বর্ণা। যেহেতু ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, তাই আমি পারুলকে বলে দিয়েছি বর্ণা ঘুমানোর সাথে সাথে পারুল যে উঠে আমার রুমে চলে আসে। আমি বললাম, এই বয়সে বাচ্চা নিবে? পারুল বলল, আমার বয়স আর কত হয়েছে, মাত্র 32 বছর। তুই আর আমি তো একই সমান, বরং তুই আমার চেয়ে 1 মাসের বড়। তুই এই বয়সে এসে আমার কচি মেয়েকে বিয়ে করতে পারলে আমি কেন বাচ্চা নিতে পারবো না? আমি পারুলকে বললাম, ঠিক আছে আমি তোরে বাচ্চা দিব, কিন্তু বাচ্চা আমাকে কি থাকবে, বাবা নাকি দুলাভাই? কেন দুলাভাই ডাকবে? আগে তো বাচ্চা দাও, আমার বাচ্চা আমাকে দুলাভাই ডাকবে, এটা কেমন কথা? তার মানে মাস্টার ফ্রি ফ্রি বাবা ডাক শুনবে?
মাস্টারের আনন্দকে দেখে এত বছর সে আবার বাবা হবেন। মাস্টারমশাই তো জানে না এই বাচ্চার বাপ তার একমাত্র মেয়ের জামাই। 7 মাস 21 দিনের মাথায় বর্ণা একটা ছেলের সন্তান হয়। 9 মাস পর পারুলের একটা মেয়ের সন্তান জন্ম হয়। পারুল মাস্টারমশাই অনেক খুশি। যদিও তাদের আশা ছিল একটা ছেলের সন্তান হবে। বর্তমানে বন্যার ঘরে আমার 2 ছেলে 1 মেয়ে। আর শাশুড়ি পারুলের ঘরে 1 ছেলে 1 মেয়ে। যদিও বাচ্চাগুলো আমাকে দুলাভাই ডাকে, এভাবেই চলছে আমার বর্ণা আর পারুলের সংসার। যদিও আজও কেউ জানে না আমার পারুলের কথা। ঘটনাটি কেমন হলো তা জানাতে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা গল্পটা শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।